লোন যত বেশি দেওয়া যেতে পারে তত প্রফিট বেশি হবে। ডাচ বাংলা ব্যাংকের কস্ট অফ ডিপোজিট লোয়েস্ট ইন দ্য কান্ট্রি 1.7%। কোর ব্যাংকিংয়ে আমাদের প্রায় 1.5 কোটি গ্রাহক আছে। গত 15-20 বছর যাবত এনপিএল অলওয়েজ 5 এর নিচে আছে। আমাদের টার্গেট হলো 30% রিটেইল লোন, 30% এসএমই লোন আর 40% কর্পোরেট লোন। আমাদের ব্যাংকের কর্পোরেট গভর্নেন্স ভেরি স্ট্রং। আমাদের এখানে রিক্রুটমেন্টে কোনো ইনফ্লুয়েন্স নেই, আমাদের এখানে লোন দেওয়ার ব্যাপারে কোনো ইনফ্লুয়েন্স নেই। সমৃদ্ধির এই অগ্রযাত্রায় ভালো রেখেছি গ্রাহককে, ভালো রেখেছি অর্থনীতিকে, ভালো রেখেছি বাংলাদেশকে। কারণ ভালো ব্যাংক মানেই যমুনা ব্যাংক। প্রিয় দর্শক, যমুনা ব্যাংক প্রেজেন্স টিভিএস কর্পোরেট টক্সে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায়। দর্শক, আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ডাচ বাংলা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও জনাব আবুল কাশেম মোহাম্মদ শিরিন। আমরা জানি দর্শক, ডাচ বাংলা ব্যাংকে শিরিন ভাই অনেক বছর ধরে আছেন তো, এবং ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশের অন্যতম একটি ভালো ব্যাংক হিসেবে আমরা জানি যে বিভিন্ন ইন্ডিকেটরে তাদের এটা আমরা দেখে থাকি যে সর্বশেষ 2023 সালেও আমরা দেখেছি যে ডাচ বাংলা ব্যাংক 800 কোটি টাকার উপরে কিন্তু নেট প্রফিট করেছে দর্শক, যেটা কিন্তু অনেক ব্যাংকের কাছেই সেটা আসলে খুবই একটা অকল্পনীয় বা ডিফিকাল্ট টাস্ক। সো দর্শক, এই যে ডাচ বাংলা ব্যাংক, আমরা জানি যে ডাচ বাংলা ব্যাংক আসলেই একটা সব থেকে বেশি এটিএম এদের, অনেক আউটলেট, খুব ভিজিবল একটা ব্যাংক, যে সব জায়গাতে কিন্তু ডাচ বাংলা ব্যাংকের একটা প্রেজেন্স আছে আমরা দেখতে পাই। সো এই ব্যাংকটি আসলে যেখানে আমরা দেখেছি যে অনেক ব্যাংকই আসলে ঢুকছে, কিন্তু ডাচ বাংলা ব্যাংক কিন্তু এখনো ভালো করছে। তো আমরা ডাচ বাংলা ব্যাংকের সিইওর সঙ্গে আলোচনা করব যে আসলে এটা কিভাবে সম্ভব হচ্ছে, তো আপনাদের সঙ্গে শেয়ার করব। শিন ভাই, আপনাকে স্বাগতম টিভিএসে। থ্যাংক ইউ যে আপনি আপনার ব্যস্ততা সত্ত্বেও একটা ওয়ার্কিং ডেতে আপনি টিভিএস কে সময় দিয়েছেন। দ্যাটস রিয়েলি উই আর গ্রেটফুল। তো শিন ভাই, যেটা বলছিলাম যে এই যে 2023 সালে আপনারা 801 কোটি টাকা নেট প্রফিট করেছেন, এটা আসলে কিভাবে সম্ভব হলো? দেশ কিন্তু খুব চ্যালেঞ্জিং ছিল, আমরা জানি যে আমাদের অর্থনীতি স্লো গ্রোথ ছিল, ক্রেডিট গ্রোথ কম ছিল, ডলার ফরেক্স সবকিছু একটু ভোলাটিলিটি ছিল, বাট ইভেন দেন হাউ ইট ওয়াজ পসিবল? ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা জানেন, আমি একটু সাধারণ দর্শকদের জন্য বলি যে ব্যাংক কিভাবে প্রফিট করে। আমি 100 টাকা ডিপোজিট নিলাম, ডিপোজিটের একটা কস্ট আছে। ধরুন আমি 5% রেট অফ ইন্টারেস্টে ডিপোজিট নিলাম, এর মানে 100 টাকার ভিতরে 5 টাকা গ্রাহককে দিয়ে দিতে হবে। এখন এই 100 টাকার ভিতরে কিন্তু আমি 100 টাকা লেন্ডিং করতে পারছি না। 100 টাকার ভিতরে আমি সর্বোচ্চ হয়তো 80 টাকা লেন্ডিং করছি। 80 টাকার যদি আমি 10%ও করি তাহলে আমার আসতেছে 8 টাকা, নট 10 টাকা, 8 টাকা আসছে। তো 8 টাকা যদি আমার প্রফিট আসে, 5 টাকা আমি গ্রাহককে দিয়ে দেবো যে ডিপোজিটর তাকে, বাকি থাকতেছে 3 টাকা। 3 টাকার ভিতরে আমার বিভিন্ন খরচ আছে, বেতন ভাতা, রেন্ট ইত্যাদি। এই খরচগুলো বাদ দেওয়ার পর আমার হয়তো 1 টাকা থাকছে। ওই 1 টাকাই হলো আমার প্রফিট। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আসলে প্রফিটের দুইটা বিশিষ্ট আইটেম আছে। একটা হলো ডিপোজিট, ডিপোজিট না হলে আমি লোন দিতে পারছি না, কাজে ডিপোজিট বেশি করলে লোন বেশি দেওয়া যাচ্ছে, তার 80% পর্যন্ত বা 85% পর্যন্ত লোন দেওয়া যাচ্ছে। তাহলে লোন যত বেশি দেওয়া যেতে পারে তত প্রফিট বেশি হবে, স্বাভাবিক। নাম্বার 2 হলো যে ডিপোজিট আমি কি কস্টে নিতেছি। ডিপোজিটে আমি কি 5% নিতেছি, না 10% নিতেছি, না 13% নিচ্ছি, সেটা ইম্পর্টেন্ট। 10% নিয়ে আমি কত পার্সেন্টে কাস্টমার কিনতে পারছি লোন, সেটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তারপরে লোনটা কি ভালো না খারাপ হয়ে যাচ্ছে, খারাপ হলে তো আমার আসলে গেল সবিশেষ। তো এইসব দিক দিয়ে কনসিডার করলে আমি ডাচ বাংলা ব্যাংকের কথা যদি বলি, যে ডাচ বাংলা ব্যাংকের কস্ট অফ ডিপোজিট লোয়েস্ট ইন দ্য কান্ট্রি, সেখানে লোকাল ব্যাংকস লোয়েস্ট যদি একটু পার্সেন্টটা 1.7% মাত্র। মানে 100 টাকা গ্রাহকদের কাছ থেকে নিতে হলে আমার গ্রাহকদেরকে দিতে হয় মাত্র 1 টাকা 70 পয়সা। এখন এটা কিভাবে সম্ভব হয়েছে? ধরুন আমরা যখন মানে টেকনোলজি শুরু করেছি 2004 সালের দিকে, টেকনোলজি তো টেকনোলজি আসলে অনেকে মনে করে এটা একটা এক্সপেন্ডিচার, কিন্তু আমরা মনে করেছি টেকনোলজি ইজ এন ইনভেস্টমেন্ট, এটা রিটার্ন আসবে, সেইভাবে আমরা শুরু করেছি।
টেকনোলজি 2004 সালে যখন আমরা শুরু করেছি তখন আমাদের কস্ট ছিল 8 টাকা 80 পয়সা, মানে 100 টাকা ডিপোজিট নিতে আমার খরচ হতো 8 টাকা 80 পয়সা। সেটা কমে এখন 1 টাকা 70 পয়সা আসছে, কারণ টেকনোলজির মাধ্যমে আমরা এটিএম বসিয়েছি। এটিএম দেখেন ওই সময় এটিএম ছিল, বাট ফরেন ব্যাংকের কাছে এটিএমগুলো ছিল, ফরেন ব্যাংকরা করতো, লোকাল দু একটা ব্যাংকে হয়তো ছিল, খুবই অল্প, নগণ্য। এবং তখন তো ক্যাশ ডিপোজিটের স্কোপটা ওইভাবে ছিল না, জি না। উজ্জ্বলটা ছিল জি। বেশি। তো সেই এটিএম মেশিনগুলো আমরা যখন বসাই তখন কিন্তু অনেকেই বলছে যে ডাচ বাংলা ব্যাংক এটা কি করছে, ও তো মারা পড়বে, মানে ব্যাড ইনভেস্টমেন্ট হচ্ছে, এগুলো রিটার্ন কোনদিন আসবে না, ব্যাংকটা একদম দেউলিয়া হয়ে যাবে। বাট আমাদের বোর্ড, বিশেষ করে আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম শাহাবুদ্দিন আহমেদ, ওনার দূরদর্শিতা ছিল অনেক ভালো। যেটা আমি মনে করি যে ওই সময়ে আমি তখন বেসিক ব্যাংকে ছিলাম। আচ্ছা। বেসিক ব্যাংকে আমি যখন এই প্রজেক্টটাই অনলাইন ব্যাংকিং প্রজেক্টটা নিয়ে যাই, বোর্ড কিন্তু সেটা এগ্রি করেনি। তখন আমি কিন্তু শাহাবুদ্দিন স্যারের কাছে আসি যে স্যার আমার একটা ব্রেন চাইল্ড সেখানে পারিনি, সেটা আমি আপনার এখানে কী করব, বাস্তবায়ন করব। হি এগ্রিড। উনি বলছে কত টাকা লাগবে, বলছি 25 কোটি টাকা লাগবে ওই সময়ে। ওকে, কোনো প্রবলেম নেই, 25 কোটি টাকা, গো হেড। আমি বললাম স্যার যদি হয় না, ফেল করি। বললাম ফেল করলে কী হলো, আমি ধরে নেব ওইটা গবেষণার কাজে ব্যবহার করছি এবং গবেষণার কাজ হিসাবে এটা ফেল করছি। গবেষণা তো হইতেও পারে, ফেলও করতে পারে, ডাজ নট ম্যাটার। বাট আমার মনে ছিল যে এই যে 25 কোটি টাকার একটা প্রজেক্ট নিয়েছি, যদি ফেল করি তাহলে যদিও স্যাররা বলছে কিছু না, বাট আমার তো জীবন শেষ, আমার তো লাইফ শেষ। কাজেই এখানে খুব নিষ্ঠার সাথে, সততার সাথে, খুব ডেডিকেশন নিয়ে কাজ করতে হয়েছে। কাজ করে আমরা করেছি। আমি যখন 25 কোটি টাকা খরচ শেষ করলাম তখন কিন্তু আমার মাত্র 17টা ব্রাঞ্চ, 17টা ব্রাঞ্চে এটিএম স্থাপন হলো, 17টা ব্রাঞ্চ অনলাইনে আসলো। এই 17টা ব্রাঞ্চের গ্রাহক কিন্তু তখন এক শাখা থেকে আরেক শাখায় গিয়ে টাকা উঠাতে পারছে, যেটা আগে ছিল না বাংলাদেশে। তো সেটা করতে পারছে, মানে এনিহোয়ার ব্যাংকিং। এনিহোয়ার ব্যাংকিং। সে এক ব্রাঞ্চের কাস্টমার আরেক ব্রাঞ্চ থেকে টাকা উঠেছে, এটার অ্যাডভান্টেজ। প্লাস আমার 20টা আইটিএম বসিয়েছি, 20টা আইটিএমে গিয়েও টাকা উঠাতে পারছে। আবার ইন্টারনেট ব্যাংকিং চালু করেছি, ঘরে বসে সে ইন্টারনেটে দেখতে পারছে যে তার ব্যালেন্স কত, বা ট্রান্সফার করতে পারছে টাকা। এই অ্যাডভান্টেজগুলো পাওয়ার পর কাস্টমারদের ভিতরে একটা স্বতঃস্ফূর্ততা আসলো। আমাদের যে বললাম যে শাহাবুদ্দিন স্যার, উনি বললেন যে প্রচুর এটিএম বসাও। আমিও একটু ঘাবড়ে গেলাম যে প্রচুর এটিএম বসে শেষ পর্যন্ত এটার বেনিফিট কী হবে এত টাকা খরচ করে। বাট ওনার আসলে একটা দূরদর্শী ভীষণ ছিল। আমরা যখন মিরপুরে 2টা এটিএম বসাই, একটা এটিএম বসাইছি মিরপুরে, দ্বিতীয় এটিএম যখন বসাই তখন আমাদের একজন ডাইরেক্টর, তৎকালীন সময়ের ডাইরেক্টর, উনি এসে বোর্ড মিটিংয়ে সিরিয়াসলি প্রোটেস্ট করলেন যে মিরপুর জায়গায় একটা এটিএমই যথেষ্ট, সেখানে 2টা এটিএমকে বসানো হয়েছে। যাই হোক, আমাদের শাহাবুদ্দিন স্যার পরে উনি বললেন, বোঝানোর চেষ্টা করলেন, বললেন এখানে 2টা কেন, এখানে 20টা এটিএম দরকার। এবং সত্যি সত্যি উনি বললেন এরপরে মিরপুরে 20টা এটিএম বসাও। তো আমরা দেখছি যে মানুষ কিন্তু হেঁটে 2 মাইল দূরে গিয়ে টাকা উঠে চান। সে বাড়ির কাছে যদি হয় তাহলে কিন্তু সে কনভিনিয়েন্ট ফিল করে, হেঁটে হেঁটে গিয়ে টাকা উঠে নিয়ে আসলো। তো এটা কিন্তু কাজে দিয়েছে। সেম মিরপুর নয়, আমরা উত্তরাতে, বিভিন্ন ঢাকা শহরের বিভিন্ন সারা বাংলাদেশে এখন তো প্রতি উপজেলায় আছে, প্রতি উপজেলা লেভেলেই আমাদের এটিএম বা ফাস্ট ট্র্যাক আছে। তো এইটা কিন্তু ক্লিক করেছে। মানুষ দেখছে যে আমি ঢাকা শহরে আছি, আমি ঈদের সময় ফরিদপুরে যাচ্ছি, ঠিক আছে, অন্যান্য ব্যাংকেরও এটিএম আছে, বাট ফরিদপুরে গেলে তো ডাচ বাংলার এটিএম আছে। কাজে আমি একদিনের জন্য বছরে হয়তো 2 ঈদে 2 বার গেলাম, বাট যাওয়ার পর আমি তো টাকাটা উঠাতে পারছি। এই যে একটা ইমোশন, যে বাড়ি থেকে টাকা উঠেছি আমি, আমাকে ঢাকা থেকে টাকা নিয়ে যেতে হচ্ছে না, বা আমি কক্সবাজার যাচ্ছি, কক্সবাজার থেকে টাকা উঠেছি, আমাকে এখান থেকে ক্যাশ ক্যারি করার দরকার হচ্ছে না। হ্যাঁ, এই ইমোশনটা খুব কাজে লাগছে। এবং এটাই হয়েছে কি, প্রচুর কাস্টমার আসা শুরু করলো। আমাদের 2007-8 সালের থেকে প্রচুর এক্সপানশন হওয়া শুরু করলো। আমার সার্ভারের ক্যাপাসিটি মানে ফেল করলো। আচ্ছা। শেষ পর্যন্ত রাতারাতি আমাকে বহু সার্ভার নিয়ে এসে বড় ডাটা সেন্টার তৈরি করতে হলো, বড় সার্ভার, বড় স্টোরেজ, বড় ক্যাপাসিটি, ডাটাবেসের সাইজ বড় করতে হলো, করে আমাকে কাস্টমারের সাপোর্ট দিতে হলো। আদারওয়াইজ কাস্টমাররা লগ ইন করতে পারছে না, এটিএমে গেলে ঘুরতেছে, চাকা ঘুরতেছে, খবর নেই, কারণ সার্ভারগুলো এত বিজি, সে রেসপন্ড করতে পারছে না এটিএমের, যার জন্য টাইম আউট হয়ে যেত, মানুষ টাকা পেত না, বিরক্ত হয়ে যেত। যাই হোক, এটাকে ওভারকাম করা গেছে। ওভারকাম করে আমরা এটাকে কিন্তু
কাস্টমারের যে কনফিডেন্সটা আবার ফেরত নিয়ে আসছি। ফলে হয়েছে কি যে প্রচুর কাস্টমার পেয়েছি। আমাদের এই যে 1.75% কস্ট অফ ডিপোজিট বলতেছি, এর মানে হলো আমার 91%ই হলো কাসা অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট। 1% কাসা, হ্যাঁ, কারেন্ট এন্ড সেভিংস অ্যাকাউন্ট। অনলি 9% হলো এফডিআর। আমাদের ব্রাঞ্চগুলোকে বলা আছে তোমরা কোনো এফডিআর নিতে পারবে না উইদাউট অ্যাপ্রুভাল ফ্রম হেড অফিস। হ্যাঁ, আমরা এবং তাদের টার্গেট দেওয়া আছে 10%-এর নিচে তোমাকে এই এফডিআর এর রেশিও রাখতে হবে। তো যার জন্য হচ্ছে কি আমাদের কাসা অ্যাকাউন্ট বেশি, কাসা অ্যাকাউন্টের রেট অফ ইন্টারেস্ট, কাসা অ্যাকাউন্টে যারা মানে সেভিংস অ্যাকাউন্টে যারা এটিএম এর ব্যবহারের জন্য টাকা রাখে তারা ইন্টারেস্ট নিয়ে চিন্তা করে না, তারা কনভিনিয়েন্ট নিয়ে চিন্তা করে, আমি যেন টাকাটা উঠাতে পারি সেটা নিয়ে চিন্তা করে। যার জন্য হয়েছে কি যে আমার কস্ট অফ ডিপোজিট কম, আমার টেকনোলজি বেটার করতে পেরেছি, ওখানে একটা অ্যাডভান্টেজ। এখন নাম্বার ওয়ান কাস্টমার কত? আমাদের কাস্টমার এখন ধরেন কোর ব্যাংকিংয়ে আমাদের প্রায় 1.5 কোটি গ্রাহক আছে। আমি বলছি কোর ব্যাংকিং বলতে কোর ব্যাংকিং প্লাস এজেন্ট ব্যাংকিং মিলে, তারা তো সবই একই। আর 3,60,00,000 গ্রাহক আছে রকেটে, মোট ধরেন 5,20,00,000 আছে। আচ্ছা আচ্ছা। তো এর ভিতরে আমার কোর ব্যাংকিংয়ে যে 1.5 কোটি, এরা কোর ব্যাংকিং এর কাসা সেভিংস অ্যাকাউন্টে যারা। এই নাম্বারটাও তো এই যে ধরেন যে আমার মনে হয় যে অনেক ব্যাংক থেকেই এটা অনেক বেশি। ডেফিনেটলি, মানে মানুষের তো অন্যান্য ব্যাংকের লাখের কয়েক লাখ, আপনি কয়েক লাখ 10 লাখ 12 লাখ বা কিছু দুই একটা ব্যাংক আছে, যেমন আমি সোনালী ব্যাংক, ইসলামী ব্যাংক, এগুলোর ভিন্ন। বাট নর্মাল আমাদের পিআর ব্যাংকগুলোর মধ্যে হয়তো 15-20 লাখের বেশি অ্যাকাউন্ট কারণেই। তো এই অ্যাকাউন্টের কারণে কিন্তু আমাদের কস্ট অফ ফান্ডটা কম। ও অন্যদিক দিয়ে আমাদের মানে এই যে বললাম এর কারণে হিউজ রিটেল কাস্টমার আমাদের এসেছে, আমাদের রকেটের একটা মানে অ্যাডভান্টেজ আমরা পাচ্ছি, রকেটেরও প্রচুর গ্রাহক আছে, ওটার একটা ইনডাইরেক্ট একটা বেনিফিট পাচ্ছি। তারা তো আলটিমেটলি ডাচ বাংলার নাম বলে, ডাচ বাংলা ব্যাংকের কাস্টমার। আমাদের যে ম্যান পাওয়ার আছে সেটা ট্রেন ম্যান পাওয়ার আছে, এটা গেল একদিক। এখন আসি আমি অ্যাসেটের দিকে। আমার যে লোন পোর্টফোলিও সেটা আমার দেখেন এনপিএল গত মানে 15-20 বছর যাবত আমার এনপিএল অলওয়েজ 5-এর নিচে আছে। গত বছরের শেষে আমার এনপিএল ছিল 4.1%, যেখানে ন্যাশনাল অ্যাভারেজ হলো 9%-এর উপরে। আমরা এই যে লাস্ট রিপোর্ট যেটা পেলাম আমরা মার্চ শেষে, তো তাতে এনপিএলটা আপনি আরো বেশি ডাবল ডিজিট হয়েছে। জি জি, সেখানে হ্যাঁ তাই। আমি ডিসেম্বরের কথা বলতেছিলাম যে ডিসেম্বর এন্ডে 9%-ই বেশি ছিল, আমাদের ছিল 4.1%। তো এনপিএল কম থাকা মানে কি, আমাকে প্রভিশন করতে হচ্ছে না, আমার ইনকাম থেকেই তো প্রভিশনটা হচ্ছে, ইন্টারেস্টটা সাসপেন্সে চলে যাচ্ছে না। ফলে আমি মানে আমার যা ইনকাম আসে পুরোটি আমার প্রফিট অ্যাড হচ্ছে। আচ্ছা, এছাড়া আমার কাস্টমার আমি ভালো পাচ্ছি, কারণ কাস্টমারকে আমার 14% 15% রেট অফ ইন্টারেস্ট চার্জ করতে হচ্ছে না, যেহেতু আমার কস্ট কম, আমি তাদেরকে কম রেটে দিতে পারছি। আমি 12-13% বা 11%ও কাস্টমারকে দিচ্ছি। তাতে হচ্ছে কি আমি আই এম গেটিং ভেরি গুড কাস্টমার্স, ট্রিপল এ রেটেড কাস্টমার, মাল্টি ন্যাশনাল মানে কোম্পানিগুলোকে আমি কাস্টমার হিসেবে বড় হিসেবে পাচ্ছি। যেখানে কাস্টমার যদি ভালো হয়, আমার রেট যদিও কম রেটে যদি আমি ভালো কাস্টমার নিতে পারি, তাহলে আমার এনপিএল কম হবে, আমার প্রভিশন কম হবে, আমার সাসপেন্সে যাবে না, কাজে আমার প্রফিট আলটিমেটলি বাড়বে। আমি এখানে 1% যেটা লস করছি সেটা কিন্তু আমার কভার হয়ে যাবে ভালো কাস্টমারের কারণে, যেটা আমি এই অ্যাডভান্টেজ পাচ্ছি। যার জন্য আমরা গুড বরোয়ার সিলেক্ট করতে পারছি, কারণ আমার তো হাতিয়ার আছে, আমার যেহেতু কস্ট অফ ফান্ড কম, কস্ট অফ ডিপোজিট কম, আমার হাতিয়ার আছে, আমি ইচ্ছা করলে একজনকে বার্গেন করে কম রেটে নিতে পারি। হ্যাঁ, আপনি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আপনার অনেক বেশি পাচ্ছি। তো এই যে দুইটা দিকে, আমি একদিক দিয়ে বললাম ডিপোজিট, আরেক দিক দিয়ে বললাম এসেট, দুই জায়গায় আমার অ্যাডভান্টেজ আছে। যার জন্য আই এম গেটিং ভেরি গুড কাস্টমার, আই এম গেটিং লো কস্ট ডিপোজিট, সব মিলিয়ে আমার প্রফিটটা বেশি হচ্ছে। রাইট, এবং এই কারণে এনপিএলটাও আপনাদের কম। আপনাদের ধরেন যে ডিপোজিটের যে কম্পোজিশনটা বললেন যে 91%ই কাসা, তো আপনাদের লোন পোর্টফোলিওটা এরকম কম্পোজিশনটা কি? হ্যাঁ, এই লোন পোর্টফোলিও দেখেন আমাদের ইনিশিয়ালি 2010-11-12 সালের দিকে যদি চিন্তা করেন, প্রায় 80% ছিল কর্পোরেট লোন। তো কর্পোরেটের লোনের সুবিধাও আছে, আবার ডিসঅ্যাডভান্টেজও আছে। যেমন ধরুন কর্পোরেট লোন যদি একটা খারাপ হয়, আপনার 200 কোটি টাকা ক্লাসিফাইড হয়ে গেল। আপনি যদি রিটেল লোন আপনার 10টা খারাপ হয়,
10 টাকা তো 1 কোটি টাকা যাবে না। এসএমই লোন যদি দেন, এসএমই লোনের যেমন গ্রাহকরাও উইলফুল ডিফল্টার না, তারাও কিন্তু অতি সহজে ডিফল্ট করতে চায় না, যতক্ষণ পর্যন্ত পারে তারা জমি জমা বিক্রি করে টাকা ফেরত দেয়। রিটেল কাস্টমার এবং এই এসএমই কাস্টমারদের ধরনটাই, একটা উকিল নোটিশ দিলেই সে টাকা ফেরত দিয়ে দেয়। আর একটা কর্পোরেট কাস্টমারকে আপনি উকিল নোটিশ কোনো কেস করলেও সে নড়ে না। তো পার্থক্য আছে। সুতরাং এই জন্য আমরা চিন্তা করছি যে আমাদের মিক্স মানে এই লেন্ডিং এই মিক্সটাকে ইমপ্রুভ করতে হবে। আমাদের এই মুহূর্তে আমরা চাচ্ছি, আমাদের টার্গেট হলো 30% রিটেল লোন, 30% এসএমই লোন আর 40% কর্পোরেট লোনে নিয়ে আসা, 90 থেকে 40-তে। এখন সম্ভবত আমার প্রায় 35% রিটেল এবং এসএমই আর 65% কর্পোরেট আছে, বাট টার্গেট টু ব্রিং ডাউন টু 40%, 65 থেকে। এটা 90 থেকে 65 এসেছে, 65 থেকে সেটাকে 40-তে নিয়ে আসা টার্গেট। যে অনেকে বলে থাকে যে আপনার ধরেন যে এটিএম, এখানে ধরেন যে একটা এখানে জায়গাটা ভাড়া নিতে হয়, আপনার সারা দিনে 24 ঘন্টায় হয়তো 3 জন গার্ড দরকার হয়, এয়ার কন্ডিশন চলে সব সময়। সো এটার এই যে অপারেটিং কস্ট, সে একটা এটিএম বুথ থেকে কি অপারেটিং ইনকামটা কি সেটা দিয়ে পোষায়? এটা আসলে আমরা একটা ক্যালকুলেশন আছে। ক্যালকুলেশনটা হলো যে সারা বছরে ধরেন আমার যে পরিমাণ টাকা খরচ হলো, মানে এটিএমে যেমন ধরেন যে আপনি বললেন বুথের ভাড়া, সিকিউরিটি গার্ড, টাকা ভরতে একটা ভাড়া আছে, টাকা কিন্তু আমরা নিজেরা ভরি না, থার্ড পার্টি ভরে, ওখানে একটা কস্ট আছে, মেনটেন্যান্সের জন্য একটা কস্ট আছে। এই সব কিছু মিলে এবং যে খরচটা হয়, সেই খরচটাকে যদি আমার সারা বছরে যে পরিমাণ ট্রানজ্যাকশন হয় সেটা দিয়ে ভাগ দিই, তাহলে প্রায় 70 থেকে 80 টাকা আসে পার ট্রানজ্যাকশন কস্ট, পার ট্রানজ্যাকশন। এখন যেসব ব্যাংকের কাস্টমার কম, আমার তো প্রচুর ট্রানজ্যাকশন হয় বলে 80 টাকা বা 70 টাকা আসছে। যেসব ব্যাংকের ট্রানজ্যাকশন কম, তার তো ফিক্সড কস্ট তো সেম, ট্রানজ্যাকশন কম, ফলে হয় কি তার কিন্তু 150 টাকা হয়ে যায়, 100 থেকে 150 টাকা পার ট্রানজ্যাকশন কস্ট। তো আমাদের খরচ এই যেটা হচ্ছে, আমি কিন্তু মানে এখান থেকে ডাইরেক্ট কোনো ইনকাম এখান থেকে পাচ্ছি না। এটিএমের কিন্তু ফ্রি, ট্রানজ্যাকশনটা ফ্রি। আমার ডাচ বাংলা ব্যাংকের কাস্টমার যদি এটিএমে করে সেটা কিন্তু ফ্রি। আমার ইনডাইরেক্ট বেনিফিটটা হলো কস্ট অফ ফান্ডটা কম, ইনডাইরেক্ট বেনিফিট। তো এটিএম থেকে ডাইরেক্টলি কোনো বেনিফিট হয় না। বাট দেখেন একটা জিনিস, যে আমি অন্য ব্যাংক যখন আমার এটিএমটা ব্যবহার করছে, তখন কিন্তু সে আমাকে 20 টাকা দিতেছে, যেখানে আমার খরচ হচ্ছে 80 টাকা। এর মানে আমার ব্যাংকের কাস্টমার যদি একটা এটিএম থেকে ট্রানজ্যাকশন করে, আমি কিন্তু তার জন্য সাবসিডাইজ করতেছি 80 টাকা বা 70 টাকা। অন্য ব্যাংকের কাস্টমার যদি আসে, সেখানেও কিন্তু আমি 60 টাকা করতেছি, 20 টাকা পাচ্ছি, বাকি 60 টাকা কিন্তু আমি অন্য ব্যাংকের জন্য সাবসিডাইজ করছি। টোটাল এটিএম সংখ্যা এখন কত? আমাদের প্রায় 7000 এটিএম সিআরএম মিলে। এগুলো কি সামনে আরো আমাদের পরিকল্পনা আছে। আপনারা ধরেন যে এখন যেমন উপজেলা লেভেলে আপনাদের কি পৌঁছেছে এটিএম? হ্যাঁ, প্রতি উপজেলায় আমাদের বেশ কয়েক বছর আগে, 5-6 বছর আগে আমাদের টার্গেট ছিল যে সব উপজেলায় আমাদেরকে ফাস্ট ট্র্যাক বা এটিএম পৌঁছাইতে হবে। সেটা 5-6 বছর আগে পৌঁছেছে। এখন বরঞ্চ আরো রিমোট ইউনিয়ন লেভেলে আমরা সেটাই যাচ্ছিলাম, যে ইউনিয়ন লেভেলে, গ্রাম লেভেলে কিছু গ্রোথ সেন্টার আছে, হাট বাজার, সেখানে আপনাদের পরিকল্পনা আছে? জি, সেটা পরিকল্পনা নয়, শুধু যাচ্ছেও, এখন আমরা করছি। আচ্ছা, ফাইন ভাই। এই যে ধরেন যে আমাদের তো ব্যাংকের, আপনি বলছিলেন যে এনপিএল তো ইন্ডাস্ট্রির এভারেজ থেকে আপনাদের অনেক কম। তো অনেক সময় ধরেন যে এখানে আমরা দেখি যে অনেক ব্যাংকের, বিভিন্ন ব্যাংকের বোর্ডই আসলে ডে টু ডে অপারেশনসে ইন্টারফেয়ার করে, লোন প্রসেসে করে, রিক্রুটমেন্টে করে থাকে, আমরা শুনে থাকি এগুলো। প্রকিউরমেন্টে করে। আচ্ছা, তো আপনার ব্যাংকে দেখলাম যে বোর্ডের কম্পোজিশনটাও ছোট, এবং এটাই যে ডাচ বাংলা, মানে নেদারল্যান্ডের কোনো কোম্পানির সাথে, এটা কি জয়েন্ট ভেঞ্চার? জাস্ট এটা একটু আমরা দর্শকদের সাথে একটু শেয়ার করতে চাই। আমি একটু বলি যে ব্যাংকটা যখন শুরু হয়েছিল 1996 সালে, তখন 30% শেয়ার ছিল নেদারল্যান্ডের একটা সরকারি সংস্থা আছে, এটাকে বলে এফএমও। এফএমওর 30% শেয়ার ছিল, যার জন্য এটার নাম দেওয়া হয়েছে ডাচ বাংলা ব্যাংক, যেহেতু ডাচের 30% শেয়ার ছিল। তো এফএমওর এই বিষয়টা হলো, তারা সবসময় কোনো একটা
কোনো একটা এই কি বলি শুরু করে কোনো একটা বিজনেস কারোর সাথে, তারপর সেটা যখন একটু ম্যাচিউর হয়ে যায় তখন তারা আবার সরে আসে, সরে এসে ওই ফান্ডটাকে আবার অন্য জায়গায় ইউটিলাইজ করে। তো তারা এই ধরনের বিভিন্ন সংস্থার সাথে একত্রে শুরু করে, পরবর্তীতে তারা আবার চলে যায় বা নতুন কোনো নতুন জায়গায় কোনো ইনভেস্ট করে। জায়গায়। অলওয়েজ তাদের এইটাই হলো তাদের ভীষণ। তো এখন আমাদের সাথে ডাচ বাংলার সাথে শুরু করছে 30% শেয়ারে। আমাদের ব্যাংক যখন ভালো হয়ে গেল, দেখলো যে ব্যাংক তখন ভালোভাবে চলতেছে, সে নিজেই চলতে পারে, সুতরাং তারা করলো কি তাদের শেয়ারগুলো অফলোড করে দিল। এই রিসেন্টলি বোধহয় লাস্ট শেয়ারটা অফলোড করছে বোধহয় বছর দুয়েক আগে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো যে শেয়ারগুলো অফলোড করেছে সেগুলোর ভিতরে কিছু আবার আমাদের হংকংয়ের একটা কোম্পানি কিনেছে, ইকোট্রিম নামে একটা কোম্পানি হংকংয়ের, তারা ওদের কাছ থেকে কিনেছে সরাসরি। তো এখন মানে কিছু শেয়ার আছে হংকংয়ের, কিছু শেয়ার বাংলাদেশের। তো এই মুহূর্তে বোর্ডের কম্পোজিশন যেটা আপনি বলছিলেন, যে বোর্ডের কম্পোজিশনে আমাদের এই স্পন্সর ডাইরেক্টর বলতে 4 জন আছেন, 4 জন স্পন্সর ডাইরেক্টর আছেন, হংকং থেকে 1 জন, আর বাংলাদেশের 3 জন, মোট 4 জন, আর 2 জন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, 6 জন, আর এক্স অফিস হিসেবে আমি আছি। এই 7 জন নিয়ে বোর্ড। খুবই ছোট বোর্ড, খুবই ছোট কম্পেয়ার টু যেটা তো অ্যালাউয়েবল লিমিট তো কত 20 জন না 18 জন। জি জি। তো সেখানে দেখেন আপনি যেটা বলছিলেন ওই প্রসঙ্গটাতে আসি, যে অন্য ব্যাংকে কি হয় আমি জানি না, বাট আমাদের ব্যাংকের কর্পোরেট স্ট্রাকচার, কর্পোরেট গভর্নেন্স ভেরি স্ট্রং, ভেরি ভেরি স্ট্রং। আমাদের এখানে ধরেন রিক্রুটমেন্টে কোনো ইনফ্লুয়েন্স নেই, আমাদের এখানে লোন দেওয়ার ব্যাপারে কোনো ইনফ্লুয়েন্স নেই, আমাদের এখানে এই প্রকিউরমেন্টেও কোনো ইনফ্লুয়েন্স নেই। আমরা স্বাধীনভাবে, আপনারা দেখবেন এখানে তো বহু লোক ভেন্ডর হিসেবে আছে, আমাদের কয়েকশো ভেন্ডর আছে, ওদেরকে যে কেউ জিজ্ঞাসা করবেন দেখবেন তারা যে দাম এখানে বিক্রি করে ভেরি কম্পিটিটিভ প্রাইস। অন্য ব্যাংকে যেমন ধরেন এটিএম এর কথা বলি, সিআরএম, আমরা রিসেন্টলি সিআরএম কিনেছি, আমরা 10 লক্ষ টাকা করে সিআরএম কিনেছি। সিআরএমটা কি? ক্যাশ রিসাইক্লিং মেশিন। রাইট। হ্যাঁ, মানে এটিএম এ কি হয়, এটিএম এ শুধু টাকা দেয়, আর সিআরএম এ টাকা জমাও নেয় আবার উঠানো যায়। আচ্ছা, হ্যাঁ, মানে দুইটা, ওই যে সিডিএম যেটা আলাদা ছিল সেটা এখন সিআরএম এর ভিতরে হয়ে গেছে। সিআরএম এর ভিতরে টাকা জমা দেওয়া যাবে আর টাকা উঠানো যায়। এটা কি নতুন চালু হয়েছে আমাদের দেশে। আপনি টাকা দিলেন, এরপরে আমি যখন উঠাবো তখন আপনার টাকাটা আমি উঠাচ্ছি। ওকে। হ্যাঁ, তো নতুন মানে ভরার ঝামেলাটা কম, রাইট, মানে ক্যাশ ফিডিংটা কম লাগে। হ্যাঁ, বুঝেছি। সেলফ সার্ভিসিং হয়ে যায়। তো এখন এই যে আমরা সিআরএম গুলো কিনেছি 10 লাখ টাকা করে, অন্যান্য ব্যাংক থেকে গিয়ে কত দামে কিনতেছে। হ্যাঁ, তো এর কারণ হলো দুটা কারণ, একটা হলো আমরা বাল্ক কিনতেছি, বেশি কিনতেছি, সেটা একটা কারণ যার জন্য প্রাইস কম। হ্যাঁ, আর একটা হলো যে ভেন্ডর জানে যে কোনো কিছু ডাচ বাংলা ব্যাংকে কিনতে হলে তারা খুব সেন্সিটিভ, বেশি বার্গেন করে, বাট আমাদের এখানে বিল পাইতেও তার কষ্ট হয় না। হ্যাঁ, ওই ঠিক সময়ে সে বিলটা পাবে, ওখানে কোনো তার 1 পয়সা খরচ করতে হবে না, ট্রান্সপারেন্ট, যার জন্য কম প্রাইসও সে এখানে কাজ করতে পারে ভেন্ডররা। আপনি রিক্রুটমেন্টে দেখেন, আমাদের যে রিক্রুটমেন্ট হয়েছে সেখানে এখন যে ম্যানেজাররা আছে তাদের ব্যাকগ্রাউন্ড চেক করেন, তাদের কারো মামা চাচা ছিল না, সবাই পরীক্ষা দিয়ে, আইবিএ থেকে পরীক্ষা হয়েছে, হ্যাঁ, পরীক্ষা দিয়ে, রিটেন পরীক্ষা দিয়ে, ভাইবা দিয়ে ঢুকছে, সবাই সাধারণ করে ছেলেমেয়েরা ঢুকছে, যার জন্য সার্ভিসটা ভালো হচ্ছে। সাধারণ ঘর থেকে যখন আসছে তখন তার না কিছু ভাব থাকে না, তাকে আপনি গ্রামের মধ্যে দেন, সে গ্রামের মধ্যে কাজ করবে, তাকে একটা লুঙ্গি পরা লোক আসুক তাকেও তার সম্মান করে কথা বলবে, যেটা ডাচ বাংলা ব্যাংকে পাওয়া যায়। আপনার লোনের ব্যাপারে বলেন, লোনে আমরা ট্রিপল রেটেড লোন দিচ্ছি, আমরা এসএমই লোন দিচ্ছি, আমরা রিটেল লোন দিচ্ছি, এখানে বোর্ডের কোনো ইনফ্লুয়েন্স নেই। আমরা যেভাবে মনে করি বোর্ড যে মানে ডেফিনেটলি আমাদের বোর্ডে অ্যাপ্রুভাল নিতে হয়, বোর্ডের একটা পলিসি আছে, সেই পলিসির আলোকে আমরা করছি। কর্পোরেট লোন তো সবকটাই অনেক মানে বোর্ডে যায়, বোর্ড অ্যাপ্রুভাল দেয়, বাট কোন লোনটা আসবে বোর্ডে, কোন লোনটা আসবে না সেটা কিন্তু আমরা ডিসাইড করি। হ্যাঁ, ম্যানেজমেন্ট ডিসাইড করে। তো যার জন্য এই যে কর্পোরেট স্ট্রাকচারটা ডাচ বাংলা ব্যাংকে আছে, যার জন্য হয়েছে কি যে ম্যানেজমেন্ট যদি ভালো হয়, আর ম্যানেজমেন্টকে যদি ডেলিগেট করা যায়, ভালো ম্যানেজমেন্ট যদি হয় এবং যদি সেখানে ডেলিগেট করা যায়, অবশ্যই ব্যাংক ভালো করবে। ইয়েস, আমরা দেখেছি যে আসলে বোর্ড যে সমস্ত ব্যাংকের ভালো, তারা কিন্তু আসলে অনেকেই ভালো করছে, যেসব বোর্ড ইন্টারফেয়ার করে না। তুষিন ভাই, আমরা আলোচনার একদম শেষের দিকে
আপনার ধরেন যে এই যে ফিউচার ব্যাংকিং এগুলো নিয়ে কথা হয়, বাংলাদেশেও ডিজিটাল ব্যাংকিং দুইটা কোম্পানিকে দুইটা ব্যাংকে লাইসেন্স দেওয়া হয়েছে, তাড়াতাড়ি হয়তো শুরু করবে এদের মধ্যে কেউ। সো আপনার ব্যাংক তো অনেকটা আসলে এই ব্যাংকিংটা তো করছেনই আপনারা। জি, সো সামনে এই যে ডিজিটাল ব্যাংকিং, এটার সাথে কি আপনাদের ধরেন যে এক ধরনের কম্পিটিশন বা সামনে ফিউচার ব্যাংকিংটা কেমন হতে পারে আপনার কাছে কি মনে হয়? আপনি তো একসময় চিফ টেকনোলজি অফিসার ছিলেন, জি। সো আপনি টেকনোলজির এই ডাচ বাংলায় এখানে আসলে পরিচিত করা বা এটারে গ্রো করা আপনার একটা বিগ রোল আছে। না, ডেফিনেটলি ডিজিটাল ব্যাংকিং যে কাজগুলো করবে বা ডিজিটাল ব্যাংকিংয়ের যে এই পরিধি আছে কাজের, আমাদের ব্যাংকগুলো কিন্তু সেই কাজগুলো করছে, এমন নয় যে করছে না, তাই না? আমাদের ধরেন ডাচ বাংলা ব্যাংকের একটা দুটা অ্যাপস আছে, মোবাইল অ্যাপস। একটা হলো আপনার নেক্সাস পে, একটা হলো আপনার এই রকেটের অ্যাপস। আপনি দুটো অ্যাপস দিয়ে আপনাকে ঘরে বসে আপনি সব কিছু করতে পারবেন। আপনি অ্যাকাউন্ট করবেন, আপনি অ্যাপস দিয়ে আপনার নিজের ছবি উঠিয়ে নিজের এনআইডি দিয়ে আপনি এটাকে বলি ইকেওয়াইসি। জি। ইকেওয়াইসির মাধ্যমে আপনি ঘরে বসেই অ্যাকাউন্ট করছেন, তাই না? এখন ডিজিটাল ব্যাংকে কি করবে? তাই করবে, সেলফ সার্ভিস। ওখানে তো কোনো ব্রাঞ্চ নেই, ডিজিটাল ব্যাংকের কোনো ব্রাঞ্চ নেই। তো ডিজিটাল ব্যাংক যেটা করবে, যে হয়তো প্রচার করবে যে আমার এই নামে একটা ডিজিটাল ব্যাংক আছে, আমার এই অ্যাডভান্টেজ আছে, তোমরা আসো আমার সাথে অ্যাকাউন্ট করো। যারা মোটিভেটেড হবে তারা নিজেরা অ্যাকাউন্ট করবে ঘরে বসে, যে কাজটা আমরা করছি অলরেডি। তারপর এখন ডিপোজিট দিতে হবে। ডিপোজিট দিতে হলে তাকে ডিজিটাল ব্যাংক কীভাবে ডিপোজিট পাবে? তার তো কোনো ব্রাঞ্চ নেই, তাহলে অন্য ব্যাংক থেকে ট্রান্সফার করে আনতে হবে, অথবা তার ক্রেডিট কার্ড থেকে দিতে হবে। এর মানে ডিজিটাল ব্যাংক যে করছে তার কিন্তু অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, নাহলে কোথা থেকে ট্রান্সফার করবে সে, তাই না? আমাদের বরঞ্চ এডিশনাল অ্যাডভান্টেজ যে লোকটা ইকিউআইসি ব্যবহার করে ঘরে বসে অ্যাকাউন্ট করলো, সে ফিজিক্যালি গিয়ে দিতে পারবে, এটিএমে বা সিআরএমে গিয়ে দিতে পারবে, এজেন্টের কাছে গিয়ে দিতে পারবে এজেন্ট ব্যাংকিংয়ে, অথবা সে অন্য ব্যাংক থেকে ট্রান্সফার করতে পারবে তার ইনিশিয়াল ডিপোজিটটা, আমি বলছি। তো এইটা আমাদের কিন্তু অ্যাডভান্টেজ আরও বেশি ওভার দেম, কারণ তাকে অবশ্যই অন্য ব্যাংক থেকে ট্রান্সফার করে আনতে হবে। আমার কিন্তু নিজে ফিজিক্যালি গিয়ে দিতে পারবে, আমার তো ফিজিক্যাল প্রেজেন্স আছে। ট্রাস্টের কথা আসেন, ট্রাস্টের কথা যদি চিন্তা করেন, যে মানুষ কিন্তু চিন্তা করে যার অস্তিত্ব নাই, যাকে চিনি না, তাকে দেখি না, তার সাথে আবার ব্যাংকিং করব। বাট আমার তো একটা সুবিধা আছে, আমার যেমন ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, তেমনি আমার ফিজিক্যাল প্রেজেন্স আছে। কাজে আমার প্রতি মানুষের একটা আস্থা অলরেডি বিল্ড আপ করা আছে, তাই না? কাজে আমি মনে করি না ডিজিটাল ব্যাংক আমার জন্য কম্পিটিটর হবে, কারণ ডিজিটাল ব্যাংক যা করছে সব আমার কাছে আছে। ডিজিটালি লোন, আপনি লোন দেওয়ার জন্য আমাদের অলরেডি সিস্টেম আছে, যেখানে কাস্টমার নিজে অ্যাপ্লিকেশন করে সেই অ্যাপ্লিকেশনটা কোনো মানে সে স্ক্যান করে এই সাপোর্টিং পেপার দেবে, বাট অটোমেটিকলি সেটা অ্যাপ্রুভাল হয়ে তার অ্যাকাউন্টে টাকাটা ডিসবার্স হবে। তো দিস ইজ পার্ট অফ ডিজিটাল ব্যাংকিং, তাই না? তো আমি যদি ডিপোজিটটা কালেকশন করতে পারি ডিজিটালি, আমি যদি অ্যাকাউন্ট ওপেন করতে পারি ডিজিটালি, আমি যদি লোন দিতে পারি ডিজিটালি, তাহলে তো ডিজিটাল ব্যাংকিং সবই হয়ে গেল, আর রইল কি? রাইট, তাই না? তো এটা তো দিস ইজ অলরেডি অ্যাভেলেবল। আমাদের জন্য নতুন করে ডিজিটাল ব্যাংকিংয়ের প্রয়োজন নেই, আমাদের অটোমেটিকলি ডিজিটাল ব্যাংকিং সব কিছুরই আছে। বরঞ্চ আমাদের এডিশনাল যেহেতু ব্রাঞ্চ আছে, আমাদের যেহেতু ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার আছে, এটিএম আছে, আমার ব্রাঞ্চ আছে, আমার এজেন্ট ব্যাংকিং আউটলেট আছে, আমার রকেটের আউটলেট আছে, বরঞ্চ আমার আরও বেশি সুবিধা, কাস্টমারের কনফিডেন্স বলেন বা তার অপারেশনের জন্য বলেন, সব দিক দিয়ে মানে অ্যাডভান্টেজটা বেশি। থ্যাংক ইউ শিরিন ভাই, আপনি যদি আর কিছু না অ্যাড করতে চান আমরা শেষ করব। থ্যাংক ইউ আপনার ব্যস্ততার মধ্যে আমাদের সময় দেওয়ার জন্য টিভিএসকে। থ্যাংক ইউ। দর্শক, আমরা আলোচনা করলাম ডাচ বাংলা ব্যাংকের এই যে ট্রিমেন্ডাস পারফরমেন্স এবং তাদের আসলে এই সাকসেসের রহস্যটাও আমরা জানতে একটু চেষ্টা করেছি। দর্শক, যে তাদের আসলে এই যে কস্ট অফ ফান্ড, কস্ট অফ ডিপোজিট, তো তাদের একটা হিউজ অ্যাডভান্টেজ, বাংলাদেশের মধ্যে এটা লোয়েস্ট, এবং এটা কিন্তু একটা বড় কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ডাচ বাংলা, এবং ডাচ বাংলার এই যে সার্ভিস,
তারা আরো গ্রো করতে চায়, উপজেলা লেভেল পর্যন্ত গিয়েছে ডাচ বাংলার এটিএম, তারা আরো ইউনিয়ন লেভেল পর্যন্ত এবং আরো গ্রোথ সেন্টারে যেতে চায়। ডিজিটাল ব্যাংকিং এর সাথে তারা খুব ক্লোজলি জড়িত এবং সামনে এটা আরো এক্সপ্যান্ড করবে। তো দর্শক, আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।